প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের অনলাইন লাইভ ক্লাসে। তো শিক্ষার্থীরা, গত কয়েকটি ক্লাসে বিশেষ করে তোমাদের যে ভিডিও ক্লাসগুলো আছে অনলাইনের, সেখানে আমি রাইট ফর্ম ভার্ব নিয়ে প্রায় 4টি ক্লাস করেছিলাম। তো তারপরেও কিছু তথ্য যেগুলো বাকি ছিল, আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং যেগুলো আলোচনা করেছিলাম সেগুলোরও কী হবে, তোমাদের জন্য একটু রিপিট হবে। আর যেহেতু আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি এই জন্যই যে গতকাল তোমাদের একটি রাইট ফর্ম ভার্বের উপরে একটা পরীক্ষাও হয়েছিল, আরও কয়েকটি টপিক ছিল, কিন্তু রাইট ফর্ম ভার্বে তোমরা যে পরীক্ষা দিয়েছো সেখানে আসলে তোমাদের অনেকেরই মার্কটা ছিল পোর। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে অনুরোধ করব যে এই 4টা ভিডিও ক্লাস প্লাস আজকের যে লাইভ ক্লাসটা আছে, তোমরা যদি মনোযোগ সহকারে একটু খেয়াল করো তাহলে বিষয়টা আসলে বুঝতে পারবা। ঠিক আছে? তো দেখতে হবে প্লাস এটা নিয়ে কী করতে হবে, এক্সারসাইজ করতে হবে, তাহলে বুঝতে পারবা। দেখো, প্রথমে আমরা স্ক্রিনের দিকে তাকাই। মানে হাউ মাচ ডু ইউ লাইক ফ্লাওয়ার্স? I think I like flowers very much. You also like flower very much. দেখো এখানে, দেখো সেন্টেন্সের মধ্যে একটা বৃত্তকার দেয়া আছে যে শি স্যাং এ সং। এই যে বৃত্তটা আছে আমরা ইজিলি এটা আইডেন্টিফাই করতে পারি যে আসলে এটা কোন পার্টস অফ স্পিচ। পরের বাক্যের মধ্যে এখানে লেখা আছে আই লাইক ফ্লাওয়ার্স ভেরি মাচ। তো এই দুইটা বাক্যের মধ্যে তুমি দেখো যেখানে বৃত্ত দেয়া আছে, এই বৃত্তগুলোকে কোন পার্টস অফ স্পিচ বলে। আসলে তোমরা মনে হয় চিনতে পেরেছো যে আসলে এটা কোন পার্টস অফ স্পিচ। আসলে এটাকে বলা হয় কি, এই বৃত্তিতে যেগুলো দেয়া আছে এগুলোকে বলা হয় আসলে, মানে যে দুইটা আছে এটাকে বলা হয় রাইট ফর্ম অফ ভার্ব। ঠিক আছে? তো আজকে আমরা মূলত এই ভার্ব নিয়ে, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কী করব, আলোচনা করব। তো সো আমাদের আজকের যে টপিকস, সেই টপিক্সটা হচ্ছে কি, রাইট ফর্মস অফ ভার্বস। এই বিষয়টা নিয়ে আমরা কী করবো, আজকে কথা বলবো। দেখো মানে আমরা এই লেসনটা যদি ভালো করে পড়ি বা ক্লাসটা দেখি, তাহলে আমরা কি জানতে পারবো বিষয়টা একটু খেয়াল করো। প্রথমত আমরা জানতে পারবো সেটা যে রাইট দ্য সেন্টেন্স ইউজিং রাইট ফর্মস অফ ভার্ব, মানে সঠিক ভার্বের ফর্ম ব্যবহার করে তুমি একটা সেন্টেন্স কী করতে পারবা, তৈরি করতে পারবা। দ্বিতীয়ত আরেকটা কী পারবা, সেটা হচ্ছে তোমাদের যে ফিলিং দ্য গ্যাপ আছে, মানে ফিলিং দ্য গ্যাপস উইথ রাইট ফর্মস অফ ভার্বস, মানে যেগুলো উইথ ক্লু দেওয়া থাকে, উপরে যে ভার্বসগুলো দেওয়া থাকে সে ভার্বগুলো দিয়ে কী করতে পারবা, তুমি ফিলিং দ্য ব্ল্যাঙ্কটা করতে পারবা। আরেকটি বিষয় কী পারবা, দেখো যে কারেক্ট মিস্টেক্স অ্যান্ড রিরাইট দ্য প্যাসেজ উইথ রাইট ফর্মস অফ ভার্ব। যে কোনো প্যাসেজ তুমি লিখতে চাও সেখানে তুমি নির্ভুলভাবে লিখতে পারবা। এই দক্ষতাগুলো তুমি কি করতে পারবা, অর্জন করতে পারবা, যদি রাইট ফর্ম ভার্ব তোমাদের ভালো ধারণা থাকে। তারপরে আসো, প্রথমে দেখো স্ক্রিনে একটা বাক্য আমি লিখেছি। আচ্ছা দেখো, নিচে লেখা আছে যে ইন সিম্পল প্রেজেন্ট টেন্স ইফ দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ওই ভার্বের সাথে কী করতে হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই ওই ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়, মাস্ট বি অ্যাডেড অ্যাট দ্য এন্ড অফ দ্য মেইন ভার্ব। তার মানে যখন আমরা একটা সাবজেক্ট হিসেবে, দেখো রিনা, তারপরে রিনা কি পার্সন, এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা জানি যেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, অর্থাৎ ইন সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, তাহলে ভার্বের সাথে কী হবে, এস বাই যুক্ত হবে। তোমরা কি জানো আসলে উত্তরটা, নাকি আমি বলতে হবে? দেখো তো তোমাদের উত্তরের সাথে আমারটা মিলে কিনা। তার মানে এখানে হেল্প হবে না, কি হবে, হেল্পস, যেহেতু এখানে সাবজেক্ট কি আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে। ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে আমরা আসো আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। দেখো লেখা আছে যে ইফ দ্য সেন্টেন্স ইজ ইউনিভার্সাল ট্রু অর হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই ধরনের অনুভূতি প্রকাশ করে যে চিরন্তন সত্য বা অভ্যাসগত দিক, তাহলে কী হবে, ইট উইল বি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে দেখো দ্য সান, তারপর শূন্যস্থান ইন দ্য ইস্ট, কারণ এটা একটা চিরন্তন সত্য, সূর্য কোন দিকে ওঠে, পূর্ব দিকে ওঠে।
তো সানটাও দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা আগেই শিখেছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে তাহলে বারবার সাথে কী হবে, এস বাই যোগ করতে হবে, তাহলে রাইজ হবে, আসলে রাইজ হবে না, কী হবে তাহলে রাইজেস। ঠিক আছে, তারপরে আসো দেখো সেন্টেন্সের নিচে লেখা আছে ইফ ইন দ্য সেন্টেন্স দেয়ার ইজ এভরিডে, অলওয়েজ, রেগুলারলি, অকেশনালি, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, জেনারেলি, তাহলে এই ধরনের শব্দ যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে আসলে আমরা পাই, তাহলে ওই যে বাক্যটা, এই বাক্যটার মধ্যে কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। দেখো এখানে হি শূন্যস্থান দ্য হোলি কোরআন এভরিডে, তার মানে এভরিডে এখানে আছে, তাহলে এভরিডে থাকলে এটা কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আর যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে ভার্বের সাথে কী হবে, এস বাই যোগ করা হবে, তার মানে কি রিড হবে, রি হবে না, হবে কি এখানে রিডস। ঠিক আছে, তারপরে আসো দেখো এখানে লেখা আছে ইফ ইন দ্য সেন্টেন্স দেয়ার ইজ নাও অ্যাট দিস মোমেন্ট অ্যাট দিস টাইম, যদি কোনো বাক্যের মধ্যে এ নাও অ্যাট দিস মোমেন্ট অ্যাট দিস টাইম ইত্যাদি থাকে, তখন আমরা এই বাক্যটার মধ্যে যে টেন্সটা করি সেটা হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো এখানের মধ্যে লেখা আছে রানা শূন্যস্থান ক্রিকেট নাও, তো নাও যেহেতু আছে তাহলে এই বাক্যের মধ্যে যে ভার্বটা হবে বা যে টেন্সটা হবে সেটা হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে দেখো তো কী হবে রানার সাথে, তাহলে কি হয়, রানা ইজ প্লেয়িং ক্রিকেট নাও। ঠিক আছে, এভাবে করতে হবে। তারপরে আসো দেখো যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা রিসেন্টলি, অলরেডি, জাস্ট, জাস্ট নাও, লেটলি, ইভার বা ইয়েট এই ইত্যাদি শব্দগুলো পাই, তখন যে বাক্যটার মধ্যে পাবো সেই বাক্যটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, যেমন এখানে দেখো আই শূন্য বাজার রিসেন্টলি, তাহলে রিসেন্টলি আছে, তাহলে এখানে কোন টেন্সে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর তোমরা জানো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে কী হবে, সাবজেক্ট অনুসারে হ্যাভেজ হবে, ভার্ব কী হবে, থ্রি হবে, তাহলে এখানে লেখা আছে আই, তাহলে আইয়ের সাথে কী হবে, হ্যাভ হবে, তারপরে এটা অক্সিলারি ভার্ব কী হবে, আইয়ের সাথে হ্যাভ হবে আর ভার্বের থ্রি হবে, তার মানে ভিজিটেড হবে। তাহলে অর্থটা কী হবে দেখো, যদি আমরা পুরো বাক্য করি তাহলে কী হবে, আই হ্যাভ ভিজিটেড, যেমন আমি দেখো স্ক্রিনে দেখাচ্ছি কী হবে, তাহলে আই হ্যাভ ভিজিটেড। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, যদি আমরা কি পাই, রিসেন্টলি, অলরেডি, জাস্ট, জাস্ট নাও, লেটলি, ইভার বা ইয়েট পাই, তখন এই বাক্যটা কী হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তারপরে আসো দেখো আমরা যেই রুলসগুলো করলাম এই রুলস অনুসারে যদি আমি কি করি, তোমাদেরকে বলি যে উপরে কয়টা ভার্ব আছে এখানে, 1 2 3 4 5, অর্থাৎ লিভ, ওয়াক, ফিল, টেক, সিট। তোমাদের যাদের কাছে এখন খাতা কলম আছে, তোমরা যদি বলি যে তুমি কি করো, প্রথম এই যে ভার্বগুলো আছে, প্যাসেজটা এখানে দেওয়া আছে, এই প্যাসেজটার মধ্যে ভার্বগুলো একটু ব্যবহার করো তো। তাহলে প্রথম কী ভার্ব আছে, লিভ, তারপর আছে ওয়াক, তারপর আছে ফিল, তারপর আছে টেক, তারপর আছে সিট। এই ভার্বগুলো ব্যবহার করে কি করা যায়, এই শূন্যস্থানগুলো করা যায়, যে নিয়মগুলো আসলে আমরা পড়েছি। যেমন প্রথমে আছে দেখো মিস্টার আনোয়ার রহমান শূন্যস্থান ইন দ্য ওপেন ইয়ার, বলো তো আসলে কি হবে এখানে, বলতে পারবা? তাহলে আনোয়ার সাহেব কি ওপেন ইয়ারের মধ্যে কি করছে, ওয়ার্কস, যেহেতু আনোয়ার সাহেব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সাথে কী হবে, এস বাই যুক্ত হবে। 2 নাম্বারটা করো তো তোমরা দেখি, করেছো? তাহলে দেখো তো আমি উত্তরটা বসাচ্ছি, তোমার সাথে মিললো কি না, নাহলে ঠিক করে নাও। কী হবে তাহলে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে কী হবে, এস বাই যুক্ত হবে, তার মানে ফিলস হবে। ঠিক আছে, আচ্ছা দেখি 3 নাম্বারটা করো তো দেখি, করেছো? তাহলে দেখি আমি উত্তরটা বসাচ্ছি, দেখো ঠিক হইল কি না তোমাদের। কারণ কি এখানে অলরেডি আছে, তাহলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, তাহলে টুডে হি হ্যাজ অলরেডি ওয়াকড অলরেডি এ মাইল। পরের অংশটা আমরা দেখি, 4 নাম্বারটা করেছো তোমরা, দেখো তো 4 নাম্বারের উত্তরের সাথে আমি যে উত্তরটা দিচ্ছি সেটা মিলল কি না। তাহলে এখানে যেহেতু নাও আছে তাহলে কি হবে, এ প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, তাহলে নাও হি ইজ টেকিং রেস্ট সিটিং অন এ বেঞ্চ। ঠিক আছে, এইভাবে আসলে আমরা কি করতে পারি, এক্সারসাইজগুলো করতে পারি। তারপরে আসো আমরা একটা ইভ্যালুয়েশন করব। এখন আমি তোমাদেরকে উপরে দেখো একটা বাক্য দিয়েছি, এই বাক্যটা তোমরা সবাই রাইট ফর্ম ভার্বের সঠিক ব্যবহার করে বাক্যটা লিখো তো। লিখার পরে
তোমরা কমেন্ট করেও জানাতে পারো অথবা খাতার মধ্যে করো, আমি একটু পরে উত্তরটা বলছি, মিলিয়ে নিবে, ঠিক আছে? তো খেয়াল করতে পারো এখানে নাও আছে, তাহলে নাও থাকলে বাক্যটা আসলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট? নিশ্চয়ই না। নাও থাকলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। তাহলে দেখো তো কি হয়, আসলে ব্যাপারটা হবে শি ইজ রিডিং এ বুক নাও। আচ্ছা, পরে আরেকটা বাক্য দেখো, চিলড্রেন। একটু খেয়াল করতে হবে যে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের বিষয়টা একটু খেয়াল, মানে রাইট ফর্ম ভার্বের মধ্যে খেয়াল করতে হবে, কারণ সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে, আর সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। দেখো এখানে চিলড্রেন বহু বচন আছে, সেজন্য ভার্বটাও কি হবে? বহু বচন হবে। আর যখন ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করা থাকে না, তখনই ভার্বটা কি হয়? প্লুরাল হয়। আর যখন সাবজেক্টটা সিঙ্গুলার হয়, ভার্ব যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ওইটার সাথে কি করতে হয়? ওই ভার্বের সাথে এস বা এস যোগ করতে হয়, তখন আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। যেহেতু এখানে চিলড্রেন আছে, বহু বচন আছে, তাহলে ভার্বটাও কি হবে? বহু বচন হবে। তাহলে কি তোমরা বলো, লাইক হবে নাকি লাইকস হবে? যেহেতু চিলড্রেন বহু বচন, তার মানে এখানে আসলে লাইকস হবে না, কারণ প্লুরাল তো, তাহলে ভার্বটাও কি হবে? প্লুরালই হবে, লাইকই হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তারপরে আমরা আসি, দেখো এখানে কতগুলো সেন্টেন্স দিয়েছি আমি, যেগুলো সঠিক রাইট ফর্ম ভার্ব ব্যবহার করে কি করা যাবে? বাক্যগুলো করা যাবে। তাহলে তোমরা কি করো, শুরু করো, এ নাম্বার বাক্যটা লেখা শুরু করো। লেখা আছে রাজু রাইট অ্যান এসে নাও। তোমাদের লেখা শেষ হলে আমাকে বলবা যে স্যার লেখা শেষ, এবং উত্তরটা মিলিয়ে নিবা। বা যারা খাতা কলম নেওনি তাড়াতাড়ি বলবো যে তোমরা এখনই খাতা কলম নেও আর তাড়াতাড়ি করে বাক্যটা লিখে ফেলো। দেখো তো তোমার উত্তরের সাথে মিললো কি না। রাজু ইজ রাইটিং অ্যান এসে নাও। নাও আছে যেহেতু, তাহলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। 2 নম্বর বাক্যটা দেখো, 2 নম্বর বাক্যটা লিখো। দেখো 2 নম্বর বাক্যের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, দেখো তোমার সাথে মিলিয়ে নাও হচ্ছে কি না। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ভার্বের সাথে কি হয়েছে? এস বাই যোগ করা হয়েছে। 3 নম্বর বাক্যটা দেখো, যেহেতু এখানে কি আছে? এই যে জাস্ট আছে, তাহলে কি হবে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর মনে রাখবা এই জাস্ট যে অ্যাডভার্বগুলো আছে, অ্যাডভার্বগুলো মূলত প্লেস কোথায়? অ্যাডভার্বের প্লেস আমরা জানি যে অক্সিলিয়ারি ভার্ব এবং যে মূল ভার্ব আছে তার মাঝে হবে। আসলে বন্ধুরা একটু খেয়াল করবে, এখানে ফিনিশড লেখা হয়ে গেছে, ফিনিশ, কিন্তু আসলে ফিনিশ হবে না, এখানে ইডি যোগ হবে, ফিনিশড হবে। ঠিক আছে, স্ক্রিনে একটু সমস্যা আছে, একটু খেয়াল করবা যে কি হবে? হবে ফিনিশড, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা জানি হ্যাজ এর পরে ভার্বের কি হবে? 3 হবে, এখানে ভার্বের 1 আছে, একটু ঠিক করে নিও। আচ্ছা, তারপরের বাক্যটা দেখো, ভিলেজার্স যেহেতু বহু বচন আছে, এই জন্য ভার্বটাও বহু বচন হয়েছে, তাহলে ভিলেজার্স নো হিম ভেরি ওয়েল। ঠিক আছে, তারপরে ই নাম্বার বাক্যটার মধ্যে দেখো, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর যেহেতু এটা একটা ইউনিভার্সাল ট্রু, সেই জন্য কোন টেন্স হয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিট। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জন্য ভার্বের সাথে কি হয়েছে? এস বাই যোগ করা হয়েছে। এর পরের বাক্যটা দেখো, এখানেও লেখা আছে অফেন, তাই না? যদি আমরা জানি যে অফেন থাকলেও বাক্যটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। করিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য কি হয়েছে? ভার্বের সাথে এস বাই যোগ হয়েছে। পরের অংশটা দেখো তো, তাহলে ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এইভাবে যদি আমরা আসলে সেন্টেন্সগুলোকে এক্সারসাইজ করি বা রাইট ফর্ম ভার্বে এক্সারসাইজ করি, আশা করি আমাদের মধ্যে রাইট ফর্ম ভার্বের যে সমস্যা আছে, সমস্যাটা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আমরা তারপরে আসি, দেখো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। আসলে এই যে আইটেমগুলো করেছি, আইটেমগুলোর পরে হোমওয়ার্কটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে সবাই? তারপরে আমরা আসি, দেখো আচ্ছা, আমাদের একটু খেয়াল করতে হবে যে আমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখো এগুলো, এই শব্দগুলো যদি পাই, ইয়েস্টারডে, এগো, লং এগো, এরপর লং সিন, এরপর লাস্ট প্লাস টাইম, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এই ধরনের যদি শব্দগুলো আমরা কোনো সেন্টেন্সের মধ্যে পাই, তাহলে সেই বাক্যটা হবে পাস্ট ইনডিফিনিট। দেখো এই যে লাস্ট নাইট পেয়েছি, এখানে লং এগো, তার মানে দুইটা বাক্য কোন টেন্সে হবে? পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিট হলে ভার্বের কি ফর্ম বসবে? পাস্ট ফর্ম বলবে। তাহলে পাস্ট ফর্ম হলে ড্রিম, প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এটা পাস্ট ফর্ম কি হবে? ড্রিমড। পরের অংশে দেখো এখানে আছে সি, তাহলে পাস্ট ফর্ম কি হবে? সি এর পাস্ট ফর্ম জানো তোমরা? সি এর পাস্ট ফর্ম হবে স। ঠিক আছে, এইভাবে তোমরা এই অংশগুলো করতে পারো। তারপর আমরা চলে আসি, খেয়াল করো, আমরা জানি যে সিন্স যুক্ত যে বাক্যটা হয় এটা একটা কমপ্লেক্স হয়, এটার দুইটি ক্লোজ থাকে, একটি প্রথম অংশের একটি ক্লোজ এবং পরে আরেকটি ক্লোজ। যখন সিন্স মাঝে বসে তখন এটা একটা কনজাংশনের কাজ করে, সেই ক্ষেত্রে
এই সিন্সের আগের অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়। দেখো এখানে লেখা আছে দ্য ক্লোজ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা কী হয় প্রেজেন্ট পারফেক্টনেস। আর সিন্সের পরের অংশটা কী হবে পাস্ট ইনডিফিনিট। আর সিন্সের আগেরটা যদি কী হয় আগের ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে সিন্সের পরেরটা কী হবে পাস্ট পারফেক্টনেস হবে। তাহলে অর্থাৎ আমরা ইজিলি বুঝতে পারলাম যে সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট হবে, আর সিন্সের আগেরটা পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ কী হবে পাস্ট পারফেক্টনেস হবে। ঠিক আছে, তাহলে দেখো মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, অর্থাৎ প্রথম অংশটা কি আছে প্রেজেন্ট পারফেক্টনেস আছে, তাহলে সিন্সের পরেরটাও কি হয়েছে দেখো হিজ ফাদার ডাইড পাস্ট ইনডিফিনিট হয়েছে। ঠিক আছে, আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তারপরের অংশে আমরা আসি। দেখো আমরা আসলে জানি যে নো সনার হেড, তারপরে হার্ডলি হেড, তারপরে আরেকটি শব্দ আছে স্কারসিলি হেড। তো এই তিনটি ফ্রেজ দ্বারা যদি একটি বাক্য হয় সেক্ষেত্রে আমরা জানি যে নো সনার হেডের যে প্রথম অংশ, এখানেও দুটি অংশ হয়, সেক্ষেত্রে নো সনারের সাথে আসলে দেন হয়, হার্ডলির সাথে হয়েন হয়, এবং স্কারসিলি আরেকটি শব্দ আছে তার সাথে কি হয় হয়েন হয়। সেক্ষেত্রে দুটি অংশের এই যে আগের অংশটুকু বা প্রথম অংশটুকু পাস্ট পারফেক্টনেস হবে, আর পরের অংশটুকু হবে কি পাস্ট ইনডিফিনিট। সেক্ষেত্রে তিনটি ফ্রেজের ক্ষেত্রে একই নিয়ম মেনটেন হয়, কারণ প্রথম অংশটা পাস্ট পারফেক্টনেস হয়, পরেরটা কি হবে পাস্ট ইনডিফিনিট হবে। নো সনার হেড, আর মনে রাখবা নো সনার বাক্যের শুরুতে থাকলে মানে পাস্ট পারফেক্টনেসের যে অক্সিলারি ব্যাপারটা এই হেডটা এখানে হওয়ার কথা ছিল সেটা কোথায় চলে আসে সাবজেক্টের আগে চলে আসে। তাহলে নো সনার হেড আই রিচড হোম দেন, তাহলে প্রথম অংশ পাস্ট পারফেক্ট আছে, তাহলে পরের অংশ কী হবে পাস্ট ইনডিফিনিট। দেখো দ্য রেইন বিগেন, মানে এখানে বিগিন ছিল, এটা কী হবে বিগান হবে। ঠিক আছে, তাহলে অর্থাৎ আমরা জানলাম যে নো সনার হেড স্কারসিলি হেড হার্ডলি হেড যুক্ত যে বাক্যটা হবে তার দুটি অংশ থাকলে প্রথম অংশটা পাস্ট পারফেক্টনেস হবে, পরের অংশটা কী হবে পাস্ট ইনডিফিনিট হবে। দেখো এর পরে অংশে আমরা আসি। সেক্ষেত্রে একটু খেয়াল করো যে আমরা বিফোরও যদি বাক্যের শুরুতে মানে মাঝে থাকে, আর এটা মানে যদি বিফোরটা যদি কনজাংশন হিসাবে কাজ করে সেক্ষেত্রেও খেয়াল করবা যে বিফোরের আগের যে ক্লোজটা হবে মানে দুইটি ক্লোজ হবে, বিফোরের আগের ক্লোজটা পাস্ট পারফেক্টনেস হবে এবং বিফোরের পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। তারপরে আরেকটা বিষয় আছে, যদি আফটারও যদি কনজাংশন হিসেবে কাজ করে সেক্ষেত্রে উল্টাটা হবে। উল্টাটা হবে কি যে আফটার আগে হবে পাস্ট ইনডিফিনিট আর আফটারের পরে হবে কি পাস্ট পারফেক্ট। তাহলে এখানে দেখো দে শূন্যস্থান দ্য স্কুল বিফোর, তাহলে বিফোরের আগে কী হবে পাস্ট পারফেক্টনেস হবে আর হ্যাড রিচ। আর আমরা এগুলো জানি কোনো একটি কাজ করতে না করতে আরেকটি কাজ যখন সম্পূর্ণ হয়ে যায় এই ধরনের অনুভূতির ক্ষেত্রে আমরা আসলে এই মানে বিফোর বা একটি কাজের আগে আরেকটি কাজ যদি সম্পূর্ণ হয়ে থাকে সেই ক্ষেত্রে আসলে বিফোর ব্যবহার করে থাকি। ঠিক আছে, তারপরের অংশ আচ্ছা, আমরা সাধারণত জানি যে কোনো সেন্টেন্সে যদি একটি ভার্ব থাকে, একটি সেন্টেন্সে যদি তারপরে দেখো এখানে লেখা আছে ইফ দেয়ার ইজ এ টু ভার্বস ইন এ সেন্টেন্স, যদি একটি সেন্টেন্সের মধ্যে দুটি ভার্ব থাকে আমরা জানি যে পরের যে ব্র্যাকেটের যে ভার্বটা আছে ভার্বের সাথে কি হয় আইএনজি হয়, অথবা কখনো কখনো সে সেকেন্ড যে ভার্বটা আছে মানে ব্র্যাকেটের যে ভার্বটা আছে সে ভার্বের সাথে আইএনজি না হয়ে কি হতে পারে ইনফিনিটিভ হতে পারে, অথবা টু প্লাস ভার্ব ওয়ান বা বেস ফ্রম। ঠিক আছে, এইভাবে হতে পারে। যেমন এখানে দেখো একটা উদাহরণ, উই স দেম এজ এ প্লেইং, পরের অংশ দেখো দ্য বয় ওয়ান্টেড এজ এ টু ক্লাইম্ব দ্য ট্রিজ। এই দুইভাবে আমরা আসলে করতে পারি। তারপরে দেখো খেয়াল করো আফটার মানে পরে যদি একটা সেন্টেন্সে দেখো হ্যাড বেটার, হ্যাড রাদার, would better, would rather, let, must, need, dare, can, could, may, might, shall, should, will, would, যদি এগুলো থাকে সেন্টেন্সের মধ্যে তাহলে এগুলোর পরে সাধারণত ভার্বের কি হয় ভার্ব ওয়ান বা ভার্বের বেস ফর্ম হয়ে থাকে। ঠিক আছে, যদি আমরা একটা উদাহরণ দেখি দেখো, তাহলে এখানে আমরা লিখেছি দেখো উই শুড, তার মানে এখানে শুড একটা মডেল আসছে, তাহলে মডেলের পরে বারবার কি হয়েছে ওয়ান হয়েছে, তাহলে উই শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। দেখো এরপরে আমরা আসি এটা আমরা দেখেছি আচ্ছা, দেখো এখানে যদি সেন্টেন্সের শুরুতে উডদের থাকে
তো সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখবা যে সাবজেক্টের পর একটা মডেল এখানে অবশ্যই লাগাইতে হবে বা ব্যবহার করতে হবে, সেটা হবে কুড। আর এই কুডের পরে ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ান হবে, এরপর অবজেক্ট হবে। যেমন একটা উদাহরণ এখানে লেখা আছে, দেখো উড দ্যাট, তাহলে এরপর সাবজেক্ট ব্যবহার করা হয়েছে, সাবজেক্টের পর একটা কী ব্যবহার করেছে, মডেল, তারপরে ভার্বের ওয়ান। তাহলে উড দ্যাট উই কুড রিচ অ্যাটেন্টিভলি। আশা করি নিয়মটা বুঝতে পেরেছ। পরে আরেকটা নিয়ম দেখি আমরা। খেয়াল করো শিক্ষার্থীরা, মাইন্ড কোনো সেন্টেন্সের মধ্যে দেখো মাইন্ড ওর্থ উইদাউট পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উড ইউ মাইন্ড ইত্যাদি যদি থাকে সেন্টেন্সের মধ্যে, আর এরপরে যদি কী থাকে তোমার একটা ভার্ব হয়, সেই ক্ষেত্রে ওই ভার্বের সাথে কী করতে হবে, তোমাকে আইএনজি যোগ করতে হবে। যেমন এখানে দেখো উই কেম টু লাইব্রেরি উইথ এ ভিউ টু, তাহলে উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে কী হবে, আইএনজি হবে। তাহলে এই জন্য এখানে কী হচ্ছে দেখো, গেইনিং নলেজ। তাহলে এই ধরনের শব্দগুলো থাকলে সেন্টেন্সে তারপরে যদি ভার্ব আসে, তাহলে ওই ভার্বের সাথে কী হবে, আইএনজি যোগ করতে হবে। আসো আমরা পরের নিয়মটাতে যাই। খেয়াল করো শিক্ষার্থীরা, যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গট অথবা টু বি যদি ইত্যাদি থাকে, ইত্যাদির পরে যে ভার্বটা হবে, ইত্যাদি শব্দগুলোর পরে বা ভার্বগুলোর পরে যে ভার্বটা হবে সেখানে হবে ভার্বের থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন দেখো আই ওয়েন্ট টু স্কুল, এখানে হেভিং লেখা আছে, তাহলে হেভিংয়ের পরে ভার্বের সাথে কী হবে, মানে ভার্বের যে ফর্মটা হবে সে ভার্বের ফর্মটা হবে থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো এখানে টেক প্রেজেন্ট ফর্ম, টুক পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি, টেকেন, টেকেন ব্রেকফাস্ট। আশা করি নিয়মটা তোমরা বুঝতে পেরে। তারপরে আসো, দেখো যদি কোনো সেন্টেন্সের মধ্যে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম অথবা আই উইশ, আই ফ্যান্সি প্লাস সাবজেক্ট থাকে, তাহলে তার যে ভার্বটা হবে সে ভার্বটা হবে ভার্ব টু, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন এখানে দেখো ইট ইজ হাই টাইম ফার্মার্স, তার মানে এখানে কি আছে, সাবজেক্ট আছে। তো সাবজেক্ট থাকলে তাহলে ভার্বের কি ফর্ম হবে, ভার্বের টু হবে। এই জন্য হয়েছে কি প্ল্যান্টেড, প্যাডি, ঠিক আছে। তো যেহেতু আমরা বলেছি যে হাই টাইমের পর বা এই শব্দগুলোর পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে সাবজেক্টের পরে যে ভার্বটা হবে সে ভার্বটা কী হবে, টু হবে। আর যদি সাবজেক্ট না থাকে, টু থাকে, তাহলে আমরা জানি সেক্ষেত্রে কী হয়, ভার্বের ওয়ান হয়ে থাকে, ঠিক আছে। তারপরে আমরা দেখি, একটু খেয়াল করবা যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যদি ইত্যাদি পেসিভ ভয়েসে, মানে একটা বাক্য তোমার কি থাকে, পেসিভ ভয়েস আকারে থাকে, আর তখন এই অক্সিলারি ভার্বগুলো হয় এম, ইজ, আর বা ওয়াজ, ওয়ার ইত্যাদির পরে, তখন ভার্বের কি ফর্ম হবে, ভার্বের থ্রি হয়ে থাকবে। যেমন এখানে দেখো দ্য পিকচার ইজ, কারণ পিকচারের ক্ষমতা নেই নিজে নিজে ড্র করার, তার মানে সাবজেক্টটা কি পেসিভ। তো পেসিভ হলে বাকির গঠনটাও কী হবে, পেসিভ হবে। আর পেসিভে আমরা জানি যে অক্সিলারি ভার্ব গ্রহণ করতে হয়। যখন এই ধরনের অক্সিলারি ভার্বগুলো আসবে, তারপরে যে মূল ভার্বটা হবে, মূল ভার্বটা কী হবে, ভার্বের থ্রি হতে হবে। তার মানে দ্য পিকচার ইজ ড্রন বাই মাই ফ্রেন্ডস, এই জন্য এখানে কী হয়েছে, ভার্বের থ্রি হয়েছে। এরপরে আমরা দেখি, তো আমরা যে বিষয়গুলো করলাম এই বিষয়ের ভিত্তিতে দেখো এখানে কতগুলো সেন্টেন্স আসলে আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই সেন্টেন্সগুলো তোমরা সঠিক করে তোমরা আমার কী করবা, ইনবক্সের মধ্যে পাঠিয়ে দিবা, দেখবো কার সেন্টেন্সগুলো কতটা সঠিক হয়েছে, ঠিক আছে। অথবা স্কুল যখন খুলবে তখন তোমরা আমাকে এগুলো দেখাবে যে স্যার আমরা এগুলো করেছি, ঠিক আছে। চলো আমরা পরে চলে যাই। তো এই সেন্টেন্সগুলো তোমরা কি করবা, বাসার মধ্যে আগের যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলো করবা, পাশাপাশি এই সেন্টেন্সগুলোর মধ্যে যে ভার্বের ব্র্যাকেটের যে ভার্বগুলো আছে এই ভার্বগুলো সঠিক করে খাতার মধ্যে হোমওয়ার্কগুলো করবা, করে রেখে দিবা। স্কুলের খোলার পরে আমি এগুলো দেখবো তোমাদের, ঠিক আছে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা মূলত রাইট ফর্ম ভার্বের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা এগুলোকে অনুধাবন করতে পেরেছো। তো সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম।